This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে 10টা ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, অতিবৃষ্টির নতুন রেকর্ড কলকাতায়। একদিনে 251 মিলিমিটার বৃষ্টি আলিপুরে। 1986 পর একদিনে এত বৃষ্টি দখল কলকাতায়। 4 দশক পর একদিনে এত বৃষ্টি। 2 নম্বর ব্রেকিং, আজকের দুর্যোগেই থামছে না বৃষ্টি দুর্ভোগ। আরো ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমীতেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। 3 নম্বর ব্রেকিং, রাজ্যে দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 10 জনের। শুধু কলকাতায় মৃত্যুর সংখ্যা 8। এতজনের মৃত্যুর দায় নিয়ে চাপানুতো রীতিমধ্যেই শুরু হয়ে গেছে। 4 নম্বর ব্রেকিং, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসসির উপর বেজায় চটলেন মুখ্যমন্ত্রী। সিএসসিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন ব্যবসা এখানে আর আধুনিকীকরণ রাজস্থানে। মৃত্যুর দায় সিএসসিকে নিতে হবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 5 নম্বর ব্রেকিং, জরুরি ভিত্তিতে কর্মী নামাক সিএসসি, বলেন মুখ্যমন্ত্রী। এতগুলো প্রাণ চলে গেল, এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের একজনকে চাকরি দিক সিএসসি, মন্তব্য তার। যদিও মৃত্যুর দায় নেয়নি সিইএসসি কর্তৃপক্ষ। 6 নম্বর ব্রেকিং, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব সরকারি স্কুলে ছুটি। আজ থেকে রাজ্যের সব সরকারি স্কুলে ছুটি পড়ে গেল। আইসিএসই সিবিএসই কেস 2 দিনের ছুটি ঘোষণার অনুরোধ করা হয়েছে। পারলে 2 দিন ছুটি দিক বিশ্ববিদ্যালয়ে, অনুরোধ মুখ্যমন্ত্রীর। বেসরকারি অফিসে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার অনুরোধ। 7 নম্বর ব্রেকিং, আজ কলকাতায় পুজো উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী। দুর্যোগের জন্য পুজো উদ্বোধন বাতিল। আজ 13টি পুজো উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। 8 নম্বর ব্রেকিং, বেনজির দুর্যোগ। টলিপাড়ায় অর্ধেক শুটিং বাতিল আজ। টলিপাড়ায় ওয়েব সিরিজের শুটিংও আজকে বাতিল করা হলো। 9 নম্বর ব্রেকিং, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল। পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে। আজ বন্ধ ছিল হাইকোর্টের সব শুনানিও। 10 নম্বর ব্রেকিং, কলকাতার নিকাশির বেহাল দশা। মমতা বন্দ্যোপাধ্যায় দুষছেন মেট্রো রেলের কাজকেও। আজ গোটা দিনের ভিলেন একজনই, বৃষ্টি। কাল রাত থেকে বৃষ্টি তার খেল দেখাচ্ছে। আজও ক্রিজ ছাড়েনি, 2-1 দিনের মধ্যে ভবিষ্যতেও ছাড়বে না। এমন দাপুটে ইনিংস বৃষ্টি কলকাতায় কবে দেখিয়েছে অনেকেই মনে করতে পারছেন না। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে ডিল করেন, ওয়েদার নিয়ে ডিল করেন, তারা বলছেন। আর যারা প্রবীণ তারা বলছেন তাদের অভিজ্ঞতা। কিন্তু এই খেলা ঘরের 4 দেয়ালে বসে মনের সুখে দেখার উপায় খুব কম মানুষের আছে। কারণ পাপি পেট কা সওয়াল। চাকরি বাকরি আছে, ব্যবসা আছে, বিভিন্ন মানুষকে বিভিন্ন গন্তব্যে যেতে হয়েছিল এবং পথে বিপদ জেনেও নামতে হয়েছিল এবং হবেই ভবিষ্যতে। সেখানেই আজ দেখা গেল একের পর এক ভয়াবহ ছবি। একে একে দেখাই আপনাদের। এই ছবি দেখার পর হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে না? বিশ্বাস করুন, পথে ঘাটে আজ সকাল থেকে বাস এমনিতেই কম ছিল, তার উপর অফিস যাওয়ার তাড়া। যে যেখানে কাজে যাচ্ছিলেন প্রত্যেকের তাড়া ছিল। 2-এর ফল একটাই, বাসে বাদুড় ছোলা হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সবাই যারা নিত্যযাত্রী। একটি বাসে ঝুলছেন একজন, আর পাশ দিয়ে আর একটা বাস বেরিয়ে চলে যাচ্ছে। একটু রেশারেশির মতো কন্ডিশন হয়েছিল, গা ঘেঁষে দুটো বাস যাচ্ছে, মাঝখানে প্রায়
চিড়ে চ্যাপ্টা হতে হতে বেঁচে গিয়েছেন এই ভদ্রলোক। চারদিক থেকে লোকজন গেল গেল চিৎকার শুরু করার পর একটা বাস থেমে যায়, অর্থাৎ যে বাসটা আগে বেরিয়ে যাচ্ছিল যেখানে তিনি ঝুলছিলেন, তখন তিনি জলে পড়ে যান এবং প্রাণটা বেঁচে যায়। এটাই আজ জলবন্দি শহরের একটা বাস্তব ছবি। আরও ছবি দেখাবো আপনাদের। যে ছবিটা এখন দেখালাম সেটা উল্টোডাঙার, কিন্তু ভাববেন না যে বিপদ শুধু উল্টোডাঙাতে ছিল। দেখুন এবার আর একটা ছবি দেখুন। বাসের পেছনে এইভাবে ঝুলতে ঝুলতে কাজে যাচ্ছে মানুষ। ভাবুন যদি একটা ওখানে ওই স্ক্রু দিয়ে আটা থাকে, যদি কিছু খুলে যায়, ওখানে যে লোহার খাঁজ কাটা কাটা জায়গা থাকে, সেটা যদি একটা খুলে যায়, বাড়ি ফিরছেন তারা। ভাবুন তাহলে কি কন্ডিশন, কি ধরনের বিপদ হতে পারে। সবাই মিলে চাকার তলায় চলে যাবে, কিন্তু ঝুঁকি না নিয়ে আজকে কোনো উপায় ছিল না এসব মানুষের। সকাল থেকে বিকেল গড়িয়ে রাত, অফিস থেকে বাড়ি ফেরার পালা, তখনও অবস্থাটা দেখছেন। সমস্যা কিন্তু এক চুলো কমেনি, কারণ বাস নেই, বাস অত্যন্ত কম। পথে আজ প্রায় দেখাই যায়নি বাস, প্রয়োজনের তুলনায় অনেক কম বলবো। তাহলে বাড়ি ফিরবে কিভাবে মানুষ? উত্তরটা চোখের সামনে। পুজোর আমেজ আপাতত কিন্তু জলে চলে গেছে, কিছু মানুষ ছাড়া এখন কারো মাথায় পুজো নেই। তার কারণ আগামী দু একদিনেও দুর্ভোগ অপেক্ষা করছে। এই একটা আতঙ্ক চেপে বসেছে যে আরও বৃষ্টি এবং কত বৃষ্টি হবে, এরপর আর কি কি দেখতে হবে আমাদেরকে। এটাই এখন স্বাভাবিক ব্যাপার। আশঙ্কা বলুন, আতঙ্ক বলুন, সকাল থেকে এই প্রশ্নগুলো আমাদের সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। তবে এর গুঁতোয় বাড়িতে বসে থাকার সুযোগ কজনের আছে? যারা বেরোলেন তাদের হালটা আপনাদের সামনে তুলে ধরলাম। সল্টলেকের দিকে যে কটা মুষ্টিমেয় বাস যাচ্ছে দেখাচ্ছি, হাতে গোনা কয়েকটা বাস যাচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর উল্টোডাঙ্গা স্টেশন থেকে মানুষ বাস পাচ্ছেন, কিন্তু তাতেও ওঠার এইরকমই, তার যে ভিড়, সেই ভিড়ের চেহারাটা এরকমই। তার যত গেটে ঝুলে যে পাদানি, বাসের পাদানি পর্যন্ত জলের তলায় চলে গেছে, সেই বাসে ঝুলতে ঝুলতে মানুষ যাচ্ছেন সেক্টর 5-এর দিকে, কর্মক্ষেত্রের দিকে। ট্রেনে তো প্রচণ্ড মানে প্রবলেমে পড়তে হয়েছে। তারপর যখন বিধাননগরে আসি, পুরো এতখানি অবধি জল আমাদের। বিধাননগরে 1 কোমর জল, পুরো ভেজা। ওখান থেকে 100 টাকা করে অটো করে আসলাম, খুব করুণ অবস্থা। 150 টাকা অটো ভাড়া। बस आधा बीच में रोक दिया है, उतार दिया, आधा पैसेंजर उतर के फिर आधा चल के आया है लोग। बहुत ही ज़्यादा খারাপ অবস্থা। সমস্যা তো হয়েছে অনেক, মানে দেখুন কি অবস্থা। 7:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, অফিস পৌঁছে 12টার সময়। এমনিতেই কলকাতার পরিবহন দেখুন, সাধারণ যাত্রী পরিবহন যেগুলো বলছি, সাধারণ মানুষের জন্য, সেগুলো অত্যন্ত ইনডিসিপ্লিন। কোনোদিন একটা অটো রুট দেখবেন হঠাৎ খালি করে দিয়ে সবাই মিলে, একদিন দেখবেন 2টো লোক 150টা অটো দাঁড়িয়ে আছে, কোনোদিন দেখবেন যে 150টা লোক দাঁড়িয়ে আছে, 1 পিস অটো দাঁড়িয়ে আছে। মানে আমাদের এখানে যে কি হয় আমরা নিজেরাই বুঝতে পারি না। ইনডিসিপ্লিন চূড়ান্ত। আজকে সেটা ভয়াবহ আকার ধারণ করেছিল। আজকে সবার 12টা বেজে গেছে অফিস যাতায়াতের পথে, গন্তব্যে যাতায়াতের পথে। বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, ডালা বসান, তাদের দফারফা হয়ে গেছে আজকে। পদে পদে বিপদ। বাস, অটো কোথাও ছিল না, যখন দরকার তখন সব হাওয়া। এই দুর্যোগের মধ্যে আর কত মানুষকে ভুগতে হবে, এবং আমাদের আশঙ্কা হচ্ছে কাল পরশু কি হতে চলেছে। সাধারণ মানুষজন নাকাল হচ্ছেন। আমি একদম রয়েছি কলেজ মোড়ে, সেখানে ছবিটা দেখুন। প্রচুর মানুষজন, তাদের সকলেরই হাতে জুতো এবং ভিজে যাচ্ছেন, তার মধ্যে দিয়েই তারা অফিসে ঢুকছেন, কেউ কেউ কলেজে যাচ্ছেন। এই সমস্ত পরিস্থিতি হয়ে রয়েছে। যানবাহন নেই, তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টোটো, অটো। অনেকে এরকম অভিযোগ করছে একটু বেশি ভাড়াটা, সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, কিন্তু কিছু করার নেই না, আজকে দিনে তো ভাড়া তো বেশি দিতে লাগবে। রাস্তায় জল অনেক হয়ে গেছে, এই জন্য ভাড়াটা আজকে একটু বেশি লাগছে। হ্যাঁ 400 টাকা, দুজনে 400 টাকা ভাড়া। গাড়ি ঘোড়া কি পাচ্ছেন না, সেই জন্যই কি টোটো রিক্সা এবং সেই জন্য বাধ্য হয়ে টোটো? হ্যাঁ বাধ্য হয়ে টোটো। কিন্তু ভাড়া যেটা উনি বললেন সেটা শুনে দুজন চলেও গেলেন। দুজন তো চলে গেলেন, তাহলে চলে গেছে, অন্য কেউ চলে আসবে। আজকে এরা জানেন যে লোক কিন্তু আসবেই। টোটো আবার একটু উঁচু হয় জানেন তো, বেশি জল জমলে টোটোর একটা সুবিধার দিক আছে, যতক্ষণ না জল ঢুকে যাচ্ছে ব্যাটারি বক্সে ততক্ষণ টোটো কিন্তু জিন্দাবাদ। যে যা খুশি আজকে ভাড়া নিয়েছে, লোকজনের মাথায় বাজ পড়ে গেছে। তবে এদের কোনো হেলদোল নেই, তার কারণ আজকে ঝোপ বুঝে তারা কোপ পেরেছেন। আজকে ছিল চরম সুযোগ, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, একেবারে সহজ ফান্ডা। বাজার ভালো, ভাড়া তো হচ্ছে 100 টাকা, 200 টাকা দেবো। চলো, আমরা ডেলি 1000-1200 টাকা কাজ করি, আজকে 3000 টাকা কাজ হয়ে যাবে। কিন্তু অনেকে তো এত
এত ভাড়া শুনে চলেও যাচ্ছেন সাধারণ মানুষ? হ্যাঁ স্বাভাবিক তো যাবেই, ভাড়া তো অনেক বেশি, জলও বেশি, সারা রাস্তা তো জলের মধ্যে ডুবে আছে, যার জন্য মানুষ অনেক ভোগান্তি পড়েছে। কিছু করার নেই, তারপরেও তো অফিস আদালত তো করতেই হবে। সারাদিনে এতক্ষণ যদি মনে করেন 500 টাকা, সেখানে আজকে 1000 টাকা কাজ করেছি। আজকে পুরো ডাবল ইনকাম, কেউ কেউ সেটাও ছাপিয়ে যেতে ব্যস্ত। কি বলবেন বলুন? আজকে এই টোটো অটো চালকদের কাছে এই রকম সুযোগ খুব কমই আসে, তারা পকেট ভরতে আজকে ব্যস্ত ছিলেন। তবে তাদের জন্য বহু মানুষ আজকে গন্তব্যে যেতে পেরেছেন, বেশি ভাড়া দিয়ে যেতে পেরেছেন, কিন্তু গন্তব্যে যাওয়াটা যদি বাধ্যতামূলক থেকে থাকে তাহলে সেই উপকারটাও স্বীকার করতে হবে, কিছু বলার নেই। দুর্যোগ যত বেড়েছে তত ভাড়াও বেড়েছে। পাশে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ভ্যানওয়ালাদের, আজকে তাদেরও কিন্তু পোয়া বারো ছিল, মানে একদিন একটু বেশি কামিয়ে নেওয়ার সুযোগ এসেছিল তাদের সামনে। আর এই দেখুন সুযোগ কাজে লাগানো কাকে বলে, ভ্যানে বসার জায়গা পর্যন্ত তৈরি। আজকের জন্য এটা হচ্ছে স্পেশাল সিট অ্যারেঞ্জ করা হয়েছিল, আজকের জন্য স্পেশাল ডে স্পেশাল সিট, পরপর চেয়ার সাজানো, তাতেই যাত্রী তুলে জলপথে পারাপার। এভাবেও অফিস যেতে হয়েছে আজকে মানুষকে। আর সেটা কোথায়? এটা সেক্টর 5, হাইফাই অফিস পাড়া, সেখানে জল জমে একবারে যাথা অবস্থা হয়ে যায়। জল জমার জন্য সেক্টর 5 কিন্তু রেকর্ড, সেখানে এভাবেই যাতায়াত করতে হয়েছে আজকে। ইভেন আমাদেরও, মানে আমরা আমাদের বাদ দিচ্ছি না, আমাদেরও অফিস সেক্টর 5-এ, আমাদেরও আজকে সহকর্মী যারা এসছেন চরম দুর্ভোগ হয়েছে। গাড়ি কি চাপবো, গাড়ি তো ভেসে যাচ্ছে। শুধু বাস অটো টোটো নয়, আজ রেলপথেও দুর্ভোগ ছিল দিনভর। লাইনে জল, ট্রেন বন্ধ, মেট্রো রুটেও সেই একই অবস্থা। সকাল থেকে শিয়ালদা হোক বা হাওড়া, বহু ট্রেন বাতিল হয়েছে, অনেক ট্রেন লেট করে চলেছে। অফিস যাবে কিভাবে লোকজন, দিকে দিকে আজকে শুধু দুর্ভোগ। এটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদা যাওয়ার জন্য এই ট্রেনটা কিন্তু দীর্ঘক্ষণ পরে বারুইপুর জংশন স্টেশনে এসছে, এবং এই ট্রেনটা কখন ছাড়বে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। প্রচুর দুর্ভোগ পোহাতে হচ্ছে দাদা আমাদের, কখন ট্রেন ছাড়বে কোনো এখন ঠিক বলতে পারছি না। ও কোনো ঠিক নেই, কখন যাবে কোনো ঠিক নেই। 45 মিনিট এখানে দাঁড়িয়ে আছে, আসা ট্রেনটা লেট আছে, 45 মিনিট আমাদের এখানে লেট আছে। কখন যেতে পারবেন কোনো নিশ্চয়তা নেই। এখানে কাতারে কাতারে কিন্তু প্যাসেঞ্জার, তারা কিন্তু এইভাবে কিন্তু তারা স্টেশনে বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা, কার্যত ভোরবেলা থেকে। শিয়ালদার অন্যতম ব্যস্ততম জায়গা বলা যায় এই বারুইপুর জংশন স্টেশন, আর সেখানে কিন্তু এই দুর্ভোগের ছবি। সকাল থেকে বনগাঁ শিয়ালদা হাসনাবাদ শিয়ালদা লাইনে একাধিক ট্রেন ক্যান্সেল করতে হয়েছে। একাধিক ট্রেন ক্যান্সেল হওয়াতে স্বাভাবিকভাবেই এই যাত্রী চলাচলে একটা সমস্যা হচ্ছে। এই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেনে একদম বাদুড় ঝোলা হয়ে যেতে হচ্ছে। সকালবেলা এতটা ভিড় হয় না ইদানিংকালে। প্রচণ্ড সমস্যা, অফিস টাইমে পৌঁছাতে পারবো না, কোথেকে স্যালারি কাটবে, তো এটার কোনো বলারই নেই। ইভেন ট্রেনে ভিড় হবে, ট্রেনে উঠতে পারবো না ঠিকঠাক। অফিসের লেট আমাদেরও প্রবলেম, না নাজেহাল হতে হয় আমাদেরও। আমি তো রেগুলার বারাসাত লোকালেই যাই, কিন্তু আজকে তো উঠতেই পারলাম না। বারাসাত লোকাল ছেড়ে দিলাম, সার্কুলার টিকিট দিল না, বললো সার্কুলার কোনো খবর নেই। রেলপথ শহরের লাইফলাইন, সেই রেলও আজকে স্তব্ধ হয়ে গিয়েছে, দফায় দফায় একেবারে ভেসে গিয়েছে শিয়ালদা স্টেশন। মুম্বাইয়ে যদি রেল ট্র্যাকে জল জমে যায় তাহলে কিন্তু ট্রেন চলে, কলকাতা কিন্তু পারল না। মুখ থুবড়ে পড়ল শিয়ালদা ডিভিশনের ট্রেন পরিষেবা। শিয়ালদার দক্ষিণ শাখা পুরোপুরি বন্ধ হয়ে যায় একটা সময়, একাধিক দূরপাল্লার ট্রেন চলেনি। জঙ্গিপুর এক্সপ্রেস, লালগোলা এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস, ধনধান্য এক্সপ্রেস বাতিল করতে হয়েছে। শিয়ালদহের বিভিন্ন শাখায় একাধিক স্টেশনে লোকাল ট্রেনও মাঝপথে আটকে পড়ে। অফিস টাইমে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। হাওড়া ডিভিশনেও একাধিক লোকাল ট্রেন বাতিল হয়। একটা ট্রেন যেমন দাঁড়িয়ে আছে, আর একটা ট্রেন আমি দেখাচ্ছি লালগোলা লোকাল, পরপর এরকম ট্রেন দাঁড়িয়ে আছে। সিগন্যালিং অর্থাৎ যে জল লাইনে দাঁড়িয়ে যাওয়ায় যে অটোমেটিক যে সিগন্যালিং সিস্টেম, সেটা টোটালটাই ফেলিওর হয়ে গেছে। কতটা ভোগান্তি আপনাদের? প্রচন্ড ভোগান্তি। 7টা 4 কৃষ্ণনগর থেকে এখানে এখন তো অনেক লেট। কতটা ভোগান্তি শিকার? প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। প্রতিটি ট্রেন 15 মিনিট 10 মিনিট করে স্টেশনে দাঁড়িয়ে থাকায়
পুজোর মুখে যাত্রীরা খুব সমস্যায় পড়েছেন, অনেক নিত্যযাত্রী আছে। পরপর ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখা যাচ্ছে পেছনে। ধরতে পারেননি? আমি এই আগে ট্রেনটা মিস করেছি আর কি। অফিস যাবেন তো? হ্যাঁ অফিস যাব। সমস্যায় পড়লেন? এই ট্রেনের গন্ডগোলে দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে আছে? এখন 8 ঘন্টার মতন। 8 ঘন্টা? আমার তো অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। দেখি সমস্যায় পড়লেন, ট্রেন তো নেই। সমস্যা তো পড়তেই হবে স্যার, কিছু করার নেই। পিছনেও গাড়ি আছে, সামনেও গাড়ি আছে। সামনে যে সমস্ত গাড়িগুলো আছে স্টেশনে ঠিকঠাক ঢুকতে পারছে না, তার জন্য এই গাড়িটা কন্ট্রোল করা হচ্ছে। হাওড়া ডিভিশনেও আজকে একাধিক লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। হাওড়া স্টেশনে রেল পরিষেবা স্বাভাবিক করতে পাম্প দিয়ে জল বের করতে হয়েছে রেলের ট্র্যাক থেকে। এটাই সাধারণত করা হয়, আজকে একটু বেশি তৎপরতা ছিল কারণ জলের পরিমাণটা বেশি ছিল। সন্ধ্যের পর থেকে যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ভাসছে কলকাতা শহর, ভাসছে কলকাতা শহরের স্বাস্থ্য। শহরের হেন কোনো হাসপাতাল নেই যেখানে আজকে জল ঢোকেনি, মানে গ্রাউন্ড ফ্লোরে এবং হসপিটাল প্রিমাইসেসের মধ্যে। কলকাতা মেডিকেল কলেজ জল থই থই, এনআরএস, এসএসকেএম, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেদিকে তাকাবেন যেদিকে যাবেন শুধুই জল আর জল, আটকে উঠবেন। পিয়ারলেস হাসপাতালের ছবিটা দেখুন, আপনাদের দেখাই। দেখলেন জলের কি তোড়, প্রবল তোড়ে কুলকুল করে জল ঢুকছে। এই ছবিটা দেখার পর আজকে যখন এই প্রথম এই ছবিটা আপনারা তো এখন দেখছেন, যখন আমি আমাদের হাতে প্রথম পাই তখন না আমার দেখে টাইটানিক সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছিল। ওই জাহাজের ভেতরে যখন ডেকের ভেতর জল ঢুকছিল, যদিও সেটা অনেক বড় ব্যাপার, এনিহাও তুলনা করা হয়তো ঠিক নয়, কিন্তু জলের ফ্লোটা গতি ছিল যথেষ্ট। বোতল ফোতল যা আছে বাইরে থেকে আবর্জনা সব চলে এসছে। নার্স মেট্রন যারা রয়েছেন তারা অবাক হয়ে গেছেন, সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। এবং এই বেসরকারি হাসপাতালের সুপারের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলি, জানা গেছে যে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুনুন তিনি কি বলছেন। এটা ঠিক যে রাত্রিবেলায় কালকে যখন বৃষ্টি হয় তখন এখানে কর্পোরেশনের যে পাম্পিং স্টেশন, সেখানে হয়তো কোনো অসুবিধার জন্য সেই পাম্পিং স্টেশনটা চালু না হওয়ার জন্য এখানে রাস্তায় জল দাঁড়ায়। এই রাস্তার জলই হাসপাতালে ঢুকে পড়ে। তো যাই হোক, তাতে রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যারা রোগী ছিলেন তাদেরকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করেছি এবং চিকিৎসা ব্যবস্থায় কোনো রকম ব্যাহত হচ্ছে না, সবকিছু স্বাভাবিকভাবে চিকিৎসা হচ্ছে। এই মুহূর্তে আমাদের এখন জল নেই, জল নেমে গেছে, আমরা পাম্প করে জল বার করে দিয়েছি। কিন্তু এখনো অনেক হাসপাতালে জল দাঁড়িয়ে রয়েছে। ন্যাশনাল মেডিকেলের ওপিডি বন্ধ রয়েছে। কলকাতা মেডিকেলে অনেক দেরিতে চালু হয়েছে আজকে আউটডোর সার্জারি, অ্যানাস্থেশিয়া, এই সমস্ত বিভাগে পরিষেবা আজকে ব্যাহত হয়েছে। জল ঠেলে দুর্ভোগ মাথায় নিয়ে প্রায় 40% ডাক্তারবাবু, 40% সরকারি হাসপাতালে আজ হাসপাতালে পৌঁছতেই পারেনি। বুঝতে পেরেছেন? এমনিতেই ডাক্তারের ক্রাইসিস, যদি 40% চিকিৎসক না পৌঁছতে পারেন, এবং আজকে দোষ দেওয়া যায় না তাদের, আজকে যদি না পৌঁছতে পারেন তাহলে রোগীদের কি হাল। অবশ্য অনেক রোগীও আজকে তুলনায় কম ছিল, কারণ অনেকে পৌঁছতে পারেনি। এসএসকেএম এর মতো রাজ্যের নাম্বার 1 সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও আজকে গাইনোকোলজি ডিপার্টমেন্ট, ইমার্জেন্সি
সেন্ট্রাল ওপিডি কার্ডিওলজি বিভাগ গত রাত থেকে জলের তলায়। স্ত্রীরোগ বিভাগ রোনাল্ড রসের ওয়ার্ডে রাত থেকে হুড়মুড়িয়ে জল ঢোকা শুরু হয়েছে। TV9-এ সেই ছবি দেখছেন। ভেতর পর্যন্ত এখানে জল, আর এখানে গাইনি ওপিডি, সে গাইনি ওপিডি বন্ধ করে দিতে হয়েছে। গাইনি ওপিডি এখানকার যে ভেতরের যে অংশটা গাইনি ওপিডি, সেখানে পর্যন্ত জল, আর সেখানে পর্যন্ত জল। ওয়ার্ডগুলো দেখো, খাটের পায়া কার্যত জলের ভেতরে রয়েছে। খাটের পায়াগুলো এখানে রোগীদেরকে সরানো হয়েছে। প্রসূতি মায়েরা কোথায় গেলেন? এই একটা রোগীকে এখানে রাখা গেল না, এখানে জল আছে, কি করে রাখবে? প্রসূতি মায়েদের যে বেড, সেই বেডগুলো খালি অবস্থায় রয়েছে। পেশেন্টকে তো সব উপরে তুলে নিয়ে চলে যাচ্ছে, এখানে দাঁড়াবার জায়গা নেই। এখন এক হাঁটু করে জল আছে। পরিস্থিতিটা যেন সামাল দেওয়া যেন হয় তাড়াতাড়ির মধ্যে। রোগীদের কি অবস্থা দেখছেন, নিচ থেকে উপরে ট্রান্সফার করতে হচ্ছে। কার্ডিওলজি ব্লকের সামনে আমরা এখন রয়েছি। কার্ডিওলজি, গাইনি, রোনাল্ড রস বিল্ডিং, CTVS, সেই সব জায়গায় আবার জল বাড়তে শুরু করেছে, কারণ আবার বৃষ্টি শুরু হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ, কারণ এরকম অবস্থা সত্যিকারের ভাবা যায় না। অনেকটা জল, আমরা তো বাসে আসতেও পারছিলাম, রাস্তাতেও অনেক জল। এতটা করে জল পেরিয়ে রাস্তা থেকে এসেছি, তারপর এখানে এসে এত জল, খুবই সমস্যা। রাস্তার যা পরিস্থিতি বাইরের এবং হসপিটালের সামনে, কার্ডিওলজির সামনে যে পরিস্থিতি রয়েছে, চারিদিকে জল জমে রয়েছে। গঙ্গার জল হু হু করে এইখান দিয়ে তার সেটা আবার SSKM-এ ঢুকছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে স্ত্রীরোগ বিভাগে পাম্প চালিয়ে তারা চেষ্টা করছিলেন যে তাতে স্ত্রীরোগ বিভাগের জলটা বার করানো যায়, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। वहाँ के टाइम में डॉक्टर भी नहीं था, बहुत प्रॉब्लम हो रहा था एडमिट करने में। আমি সকাল থেকে কোনো রকম পাচ্ছিলাম না, মানে আমাদের অ্যাম্বুলেন্স। তো শেষকালেই দাদারা এলো, অ্যাম্বুলেন্স মানে শ্যামবাজার থেকে এলো। তারা প্রায় 1.5 ঘন্টার ওপরে এসছে এবং প্রতিটা রাস্তা, প্রতিটা মোড়ে জল আছে, পুরো ভরে আছে, কোমর থেকে মাথা পর্যন্ত জল। মানে আমি কিভাবে আজকে বাচ্চাকে নিয়ে এসেছি আমি কল্পনা করতে পারবো না, মানে বোঝাতে পারবো না দাদা। কলকাতার এই অবস্থা ভাবা যায় না। এটা শহর না অন্য কিছু আমি জানি না। আমরা A গ্রেড শহর বলি, কলকাতা লন্ডন নয়। কলকাতা অনেক খারাপ অবস্থায় আছে, অনেক খারাপ অবস্থায় আছে। শীতাংশু মণ্ডলের 12 দিনের শিশু, রেসপিরেটরি সাপোর্ট দরকার। এই পরিস্থিতিতে তারা যুদ্ধছেন, কিভাবে তারা হাসপাতালের পরিষেবা পাওয়ার জন্য কি ধরনের পরিস্থিতি, কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে হাসপাতালে পৌঁছচ্ছেন। আজকের দুর্যোগেই থামছে না, নিম্নচাপ আরও বৃষ্টি দেবে এবং দুর্ভোগ আরও অপেক্ষা করছে কলকাতা এবং আশপাশের জেলাগুলোর জন্য। একবার দেখে নিন, আপনার কাজে আসবে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় আজ রাতেও ফের ভারী বৃষ্টি হতে পারে, ভাসতে পারে শহর এবং শহরতলি। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আজকের কথা বলছি, হুগলি, উত্তর 24 পরগনা এবং পুরুলিয়ায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। পঞ্চমীতেও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই। হাওড়া, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখলো হাওয়া অফিস। প্রকৃতি খামখেয়ালি, পুজোর মুখে এমন বৃষ্টির জন্য মোটেই আমাদের শহর প্রস্তুত ছিল না। পুরসভা প্রশাসন জলে হাবুডুবু খাচ্ছে। দুশ্চিন্তা কোথায় জানেন? কলকাতা শহরে এখন আজকের বৃষ্টি তো অনেক বড় বৃষ্টি, এখন যদি মাঝারি লেভেলের বৃষ্টি হয় অনেক একতলা বাড়িতে জল ঢুকে যায়। আমি শুধু বস্তি এলাকার কথা বলছি না, ভালো বাড়ি সেখানেও জল ঢুকে যায়। এটা কিন্তু দিন দিন এই প্রবণতা বাড়ছে, রাস্তা উঠে আসছে, বাড়ির তল নেমে যাচ্ছে। দেখুন, শুধু যে রাস্তায় জল জমেছে তা তো নয়, কলকাতা এবং শহরতলির আজকে অনেক জায়গায় একতলাতেও জল ঢুকে গেছে। যেখানে জল কখনো ঢোকে না সেই অঞ্চলেও আজকে জল ঢুকেছে এবং বহু বাড়ির একতলা জলের তলায়, বাড়ির আসবাবপত্র সব এখন জলে ভাসছে। এই প্রশ্নটা উঠছে যে একতলা কি আদৌ বসবাসের যোগ্য থাকবে? দোতলা বা তার চেয়ে উঁচু বাড়ি বা ফ্ল্যাটে যারা থাকেন তারা অনেকটাই নিশ্চিন্ত, কিন্তু যারা একতলায় থাকেন
একতলা বাড়িতে বা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে? কলকাতার অলিতে গলিতে হাহাকার, রাস্তায় জল। সেই জল বাড়ির চৌকাঠ টপকে ঢুকে পড়েছে ঘরে। একটা দুটো বাড়ি নয়, কয়েক হাজার বাড়িতে এমন দুর্দশা। এই ছবিটা ইন্টারনেট, রাস্তা জুড়ে জল। শুধু তাই নয়, বাড়িতে বাড়িতে জল, রান্নাঘর থেকে শোয়ার ঘর সবই বানভাসী। এখন ভোর 4:30 বাজে। পুরো আমাদের বাড়িতে এরকমভাবে গ্রাউন্ড ফ্লোরে পুরো জল উঠে গেছে এবং আরও সময় যত যাচ্ছে জলের লেভেল আরও বাড়ছে। বৃষ্টি তো আমার নাম নেই। আজকে 23শে সেপ্টেম্বর, কয়েকদিন বাদে পুজো। আমরা সবাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা খুব চিন্তার মধ্যে আছি এই মুহূর্তে। বালিগঞ্জ সার্কুলার রোডের বেসমেন্ট পার্কিং ভোর রাত থেকেই ভাসছে। জলের তলায় ফ্ল্যাটবাসীর দামি গাড়ি। কি বিপুল ক্ষতি শুধু মালিকই জানে। উত্তরের ঠনঠনিয়া থেকে দক্ষিণের রাজডাঙ্গা বা পূর্ব কলকাতার ট্যাংরা, সর্বত্র এক দুর্দশার ছবি। শহরতলির বাগুইয়াটি, কেষ্টপুরেও তাই। বেডরুম বানভাসী। এরকম দুর্দশা হলো কেন? কলকাতা এবং শহরতলির বাড়িগুলো আগে ছিল বাড়ি উপরে, রাস্তা নিচে। এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে রাস্তা অনেকটা উপরে উঠে গেছে, বাড়িগুলোর তুলনায় নিচে নেমে গেছে। এর কারণ কি? রাস্তা যখনই খারাপ হচ্ছে তখন সেই রাস্তার উপরে আবার নতুন করে পিচ পড়ছে, আবার যখন খারাপ হচ্ছে তার উপর আবার পিচ পড়ছে। এই করে রাস্তাটা ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে। অথচ নিয়ম হচ্ছে পুরোটা খুঁড়ে নিয়ে নতুন করে রাস্তা তৈরি করা, সেটা করা হচ্ছে না। ফলে রাস্তা উঁচু হচ্ছে, বাড়ি নিচু হয়ে যাচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে যখনই প্রবল বৃষ্টি হচ্ছে তখন একতলা বাড়িগুলো জলের তলায় চলে যাচ্ছে। এটা কিন্তু আগামী দিনে এই সমস্যা উত্তরোত্তর বাড়তে থাকবে। নিচু এলাকাগুলোর ক্ষেত্রে অবশ্যই একতলা বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে, বিশেষ করে বর্ষার সময়গুলোতে। অনেক সময় নদীর মাঝখানে কোনো একটা চর, সেটাতে প্রায় সারা বছর ব্যবহার করে থাকি, কিন্তু বর্ষার সময় ব্যবহারযোগ্য থাকে না। ঠিক একইভাবে আমাদের এই শহরেও নিচু এলাকার যে ঘরবাড়িগুলো, সেগুলোতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বর্ষাকাল। একতলা বাড়িতে আদৌ থাকা যাবে কি? এই প্রশ্নটা আজকের বৃষ্টি আরও একবার তুলে দিয়ে গেল। বারবার প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রশাসনের ঘুম কি ভাঙে? একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকা। চরম সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী 27শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে পুজো উদ্যোক্তাদের কপালেও চিন্তার ভাঁজ। অতি ভারী বৃষ্টির জেরে হাওড়া গ্রামীণে বিভিন্ন জায়গা জলমগ্ন। জমা জলে নাকাল বাসিন্দারা। বাগনান বাক্সি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় 2 ঘন্টা অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাগনান থানার পুলিশ। বালুরঘাট কলেজে টিএমসিপির দাদাগিরি। আদালতের নির্দেশে বন্ধ ইউনিয়ন রুম। এরপরেও কলেজে নেওয়া হচ্ছিল ইউনিয়নের ফি। সেই ফি না দেওয়ার দাবিতে আন্দোলন করেন পড়ুয়ারা। টিএমসিপির বিরুদ্ধে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দেয় বালুরঘাট থানার পুলিশ। পুজোর আগে বেতন ও বোনাস না পেয়ে অবস্থান বিক্ষোভে রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা। পুরভবনের সামনে অবস্থানের শতাধিক কর্মী। 3 মাসের বেতন বকেয়া থাকার অভিযোগ করেন কর্মীরা। বোনাস না পেলে আন্দোলন জারি থাকবে, হুঁশিয়ারি কর্মীদের। এখনো মেলেনি পুজোর বোনাস। বানারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ চা শ্রমিকদের। দেবপাড়া চা বাগানের শ্রমিকদের অভিযোগ, সরকারি নির্দেশ সত্ত্বেও বাগান মালিক কর্তৃপক্ষ তাদের 9% বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যতক্ষণ না 20% বোনাস মিলবে অবস্থান চলবে, জানিয়েছেন বিক্ষোভকারীরা।